আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। সাউন্ড ঠিক আছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা প্লিজ আমাকে জানাবেন। সুমাইয়া, আমি গত ক্লাসেই যখন জানি আপনি ক্লাসটা করেছিলেন কিনা, জেনারেল এবং পার্টিসিপেট পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম যে রাইডিং স্কুল, ওয়াকিং স্টিক, এগুলো তখন বলেছিলাম, হয়তো আপনার খেয়াল করেননি, মনে করেন বা মনেও নেই। রাইট, আসলে মানে আমরা আসলে শর্টকাট শিখি তো যে নাউনের আগে আইএনজি থাকলে পার্টিসিপেট, এটা আসলে উচিত নয়। রাইডিং স্কুল দ্যাট মিনস দেখেন, আহ, কি বলছিলাম যে এটা যদি কাজটা করতে পারে, রাইডিং স্কুল, স্কুল ইজ রাইডিং, স্কুল কি রাইড করে না। ওয়াকিং স্টিক, তার মানে কি স্টিক ইজ ওয়াকিং। সুইমিং পুল, এই পুল ইজ সুইমিং না। তা দেখেন এই যে যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু জানা, কারণ এগুলো এই কাজটা করতে পারে না। কাজটা করতে পারলে হয় প্রেজেন্ট পার্টিসিপল, না করতে পারলে সেটাকে আমরা বলি যারা। আমি যেগুলো বলেছি একটু ভালো করে দেখেন। সুইমিং পুল, পুল ইজ সুইমিং না। রাইডিং স্কুল, স্কুল ইজ রাইডিং না। ওয়াকিং স্টিক মানে ওই যে হাঁটার যে লাঠি, স্টিক ইজ ওয়াকিং না। তার মানে এই যে কাজটা করতে পারছে না, তার মানে এটা হচ্ছে জেরান্ড। করতে পারলে হয়তো প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন, হ্যাঁ। প্লিজ একটু আমাকে জানাবেন, হ্যাঁ। আসলে হচ্ছে কি, মানে রূপান্তর হওয়া তো, যেমন হচ্ছে হ্যাভ আ মিল, হ্যাভ আ বেইট বা টেকিং বেইট, ঠিক এরকম হচ্ছে এটা, যে ম্যারিড ক্ষেত্রে গট ম্যারিড, মানে একটা এগুলো অনেকটা ফ্রেজাল ওয়ার্ড এর মতো আসলে, হ্যাঁ, যে কারো ইউজ হয়, এগুলো নিয়ে আসলে বিচার দরকার নাই। আচ্ছা, গেট মেরিড হবে কি না, আচ্ছা। না, এখানে আসলে এখানে আসলে মেরিটটা তো পার্টিসিপল হয়ে গেছে, লাইক মূলত গেট থেকে গটই হবে, পাস্ট টেন্স। এখানে মেরিট তো ভার্ব না, মেরিট পার্টিসিপল অবস্থা হয়ে যাচ্ছে। মেইন ভার্বটা এখানে গেট থেকে পাস্ট ফ্রম গট। ওকে, আমরা লেকচার শুরু করে দিই প্লিজ। আমাকে তো অনেকে জানান নাই যে আপনার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে কিনা। ওকে, তারপরে আমরা শুরু করে দিতে পারি। যে লেকচারটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়, বা আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়, আহ, মূলত হচ্ছে ক্লজ। এই ক্লজটা নিয়ে আমি শুধু আলোচনা করছি, কারণ তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর কি। আমি যদি একটু সহজ ভাষায় আপনাদের এই কথাগুলো বলি, তাহলে একটু সুবিধা হয়। একজন স্টুডেন্ট হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে ফ্রেজ কি, সেন্টেন্স কি, ক্লজ কি। এই তিনটা জিনিস যদি আপনি বুঝতে পারেন আগে, তাহলে আপনার পড়াটা হাফ ডান হয়ে যাবে। মানে আপনি মোটামুটি এটা ক্লিয়ার, মানে হয়েছে কি, আমরা আসলে ফ্রেজও বুঝি না, সেন্টেন্সও বুঝি না, ক্লজও বুঝি না, মানে একটা জগা খিচুড়ি পাকাই ফেলাই। মানে এটা আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি জানি না হয়তো আপনার অবস্থা ক্লিয়ার থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ মানে হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে হয়তো সাবজেক্ট থাকতে পারে, হয়তো তার অবজেক্ট থাকতে পারে, কথা কথা বলছি। বাট মেইন কথা যেটা, একটা ফ্রেজে ফানিড ভার্ব তো থাকে না। ফানিড ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হতে পারে না। তার মানে হচ্ছে ফ্রেজ মানে হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো একের অধিক শব্দ, একের অধিক শব্দই কিন্তু ফ্রেজ বলি আমরা। একটা তো ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড মানে সেটা হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ।
আর একের অধিক ওয়ার্ড বা তখন আমরা ওয়ার্ডস বলি, কারণে একটা ফ্রেজ আসলে সোজা কথা, একটা ওয়ার্ড হলে সেটা পার্টস অফ স্পিচের নিয়মে চলে যায়। একের অধিক ওয়ার্ড মিলে যখন কোনো একটা অর্থ দিবে ওটাকে আমরা বলি ফ্রেজ। দ্যাট মিনস যার কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই, তখন তাকে আমরা বলি ফ্রেজ। যেমন একটা নর্মালি বললাম এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স, অথবা বললাম কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন। দেখেন মানে একের অধিক ওয়ার্ড, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কিন্তু একটা অর্থ আছে, এটাকে আমরা বলি ফ্রেজ। সেকেন্ড আসি, যখন এই যে কথাগুলো বললাম তার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তারপরে আবারও নন ফাইনাইট ভার্ব অর্থাৎ যে আইএনজি যুক্ত হয়ে টু প্লাস বিয়ান হয়ে অনেক কিছু আসতে পারে, আসুক, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মেইন কথা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একাধিক কিছু থাকতে পারে অন্য কিছু, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তখন সেটাকে আমরা বলি সেন্টেন্স। আবারও বলছি, তখন এটাকে আমরা বলি সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমি ফ্রেজ শিখলাম, সেন্টেন্স শিখলাম, এবার আসি ক্লজ। এইটা আমি একটা সেন্টেন্স তৈরি করলাম, এই সেন্টেন্সকে বর্ধিত করার জন্য, সেন্টেন্স সম্পর্কে আরো কিছু বলার জন্য যখন আমি আরেকটা সেন্টেন্স নিয়ে আসলাম, আবার একটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম, তখন সেটাকে আমরা বলি ক্লজ। তখন সেটাকে আমরা বলি ক্লজ। অর্থাৎ একটা সেন্টেন্স ছিল, এটা সম্পর্কে কিছু বলার জন্য, এটাকে বর্ধিত করার জন্য আমি আরেকটা সেন্টেন্স, দ্যাট মিনস আরেকটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম, ক্লজ বার্কার থাকবে, অনেক সময় উদ্ধৃত থাকতে পারে, ওটাকে আমরা বলি ক্লজ। আমি যদি সহজ কথায় বলি, ওই যে ফ্রেজের কথা বললাম, এই ফ্রেজটা যদি নাউনের মতো কাজ করে এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে এটা নাউন ফ্রেজ, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি প্রেপোজিশনের ন্যায় কাজ করে তাহলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এবার আসলে সেন্টেন্স বললাম, সেন্টেন্সে তো সমস্যা নেই। এবার আসি ক্লজ। ক্লজ প্রধানত তিন প্রকার দেওয়া আছে, দেখেন। এই যে যে ক্লজটা আসলো, সেই ক্লজটা পুরোটা যদি নাউনের ন্যায় কাজ করে তখন ওইটাকে আমরা বলি নাউন ক্লজ। ওই পুরো ক্লজটা যদি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে ওটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। ওই পুরো ক্লজটা যদি অ্যাডভার্বের ন্যায় কাজ করে ওটাকে আমরা বলি অ্যাডভার্ব ক্লজ। মানে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাতে পারছি কি আমি জানি না, মানে মূল কথা হচ্ছে কোন স্টুডেন্ট যদি পার্টস অফ স্পিচ পারে সে ক্লজ পারবে। পার্টস অফ স্পিচ মানে কি, কোন একটা ওয়ার্ড যখন সেন্টেন্সে বসে নাউনের কাজ করে তখন তাকে আমি বলি নাউন ক্লজ। মানে একটা ফ্রেজ যখন সেন্টেন্সে বসে নাউনের কাজ করবে তখন তাকে আমি বলবো নাউন ফ্রেজ। একটা সেন্টেন্স যখন আরেকটা সেন্টেন্সের সাথে বসে নাউনের কাজ করবে তখন তাকে আমি বলবো নাউন ক্লজ। আমার এই কথাটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। এই কথা যদি বুঝে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু ইজি জিনিসটা, প্লিজ আমাকে জানাবেন কথাগুলো বুঝছেন কিনা। মানে আপনার রেসপন্স না করলে হয় কি মনে হয় যে আমি তো এমনিতেই হচ্ছে আপনাদেরকে দেখিও না, আমি বেসিক কথা বললে আমি সেখানে কথা না বলে চলে যেতে পারতাম, বেসিক কথা একদম। একদম সহজ সরল কথা, যে আমি কিন্তু সাথে ফ্রেজটাও করাই দিচ্ছি আপনাকে। একটা সেন্টেন্সে যখন একটা ওয়ার্ড বসে নাউনের কাজ করে তখন তাকে আপনি পার্টস অফ স্পিচ হিসেবে কি বলেন, নাউন বলেন। অ্যাডজেক্টিভের কাজ করলে তারা আপনি বলেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কাজ করলে তারা আপনি বলেন অ্যাডভার্ব। এই তো সেম ভাবে যখন একটা ফ্রেজ, দ্যাট মিনস এই গ্রুপ অফ ওয়ার্ডস, একের অধিক ওয়ার্ডস সেন্টেন্সে বসে নাউনের কাজ করে এটাকে নাউন ফ্রেজ বলে। সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভের কাজ করে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেন্টেন্সে বসে অ্যাডভার্বের কাজ করে তারা বলে অ্যাডভার্ব ফ্রেজ। এবার আসেন ক্লজ। আমরা জানি ক্লজ মানে কি, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ ক্লজ মার্কার দিয়ে যুক্ত হয়, যে দো, অলদো, ইভেন দো, দ্যাট, হোয়াট, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এটা ছাড়া যেটা থাকে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হলো, এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন প্রকার। এই সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ এবার আসি মূল কথায়, আমার সাবঅর্ডিনেট ক্লজটা যখন
নাউনের ন্যায় কাজ করবে, দ্যাট মিনস সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রিপজিশনের পরে বসবে, অ্যাপোজিশন হিসেবে বসবে, কমপ্লিমেন্ট হিসেবে বসবে। আপনি কিন্তু এগুলো নাউনে পড়ছেন, নাউন কোথায় বসে? অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যখন নাউনের ন্যায় কাজ করে, নাউনের মতো কাজ করে, তখন তাকে আমরা বলি, ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে বলি নাউন ক্লজ। পুরো বাক্যটাকে আপনি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন? একটা শর্টকাট পরে বলছি। এবার আসেন, সাবঅর্ডিনেট ক্লজটা যখন অ্যাজরিভের ন্যায় কাজ করে, অ্যাজরিভের ন্যায় কাজ করে, তখন তাকে আমরা বলি অ্যাজরিভ ক্লজ। শর্টকাট আমরা শিখাই, নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজ শুরু হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, ওই ক্লজটাকে বলা হয় অ্যাজরিভ ক্লজ। যদি এটা 100% নাও মিলতে পারে, আমি দেখাচ্ছি পরে। আমার সাবঅর্ডিনেট ক্লজটা যখন অ্যাডভার্বের ন্যায় কাজ করে, দ্যাট মিনস কিভাবে, কোথায়, কখন, কেন, মানে অ্যাডভার্বের কাজ করলো। আমার সাবঅর্ডিনেট ক্লজটা যখন অ্যাডভার্বের ন্যায় কাজ করবে, তখন ওই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার এই কথাগুলো বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এইগুলা হচ্ছে মূল কথা, এগুলা বুঝলেই এই জিনিস ইজি। ক্লজও শেষ, তারপরে কি ফ্রেজও শেষ। জোর করে বোঝা দরকার নেই, না বুঝলে আবার বলেন, এবার এক্সাম্পল দিয়ে বোঝাবো। ওকে, যদি বুঝে থাকেন ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি, তবে এবার আর মুখে বলবো না, এক্সাম্পল দিয়ে আসে। ছোটবেলায় যেগুলো পড়ছেন স্বাধীন পরাধীন, এগুলো ভুলা যান, এগুলো ফালতু জিনিস, এগুলো আমরাও পড়ছি, এগুলো কোনো কাজেই লাগে না। কোন বাক্য যে স্বাধীন আর কোন বাক্য যে পরাধীন, ওটা বের করতে করতে আপনার পরীক্ষা সময় শেষ হয়ে যাবে, তাও বের করতে পারবেন না। আসেন মূল কথায়, আমি আপনাকে সিম্পল অংশ বলি। এই যে এইটা দেখেন, সরি, এই যে আই হ্যাভ আ কাউ, আমি এই অংশটা যাচ্ছি, আই হ্যাভ আ কাউ। দেখেন, আই এখানে সাবজেক্ট, হ্যাভটা এখানে মেইন ভার্ব, আ কাউ এখানে অবজেক্ট। তার মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্ব মানে ফাইনাইট ভার্ব আছে। এই যে এটা একটা সেন্টেন্স, এটা কি একটা সেন্টেন্স। এটা কি একটা সেন্টেন্স, যেখানে ছিলাম একটা সাবজেক্ট আছে, একটা ক্লিয়ার সবাই। এই আই হ্যাভ আ কাউ, এই সেন্টেন্সকে বর্ধিত করার জন্য, এই সম্পর্কে আরো কিছু বলার জন্য, যখন আমি আরেকটা সাবজেক্ট ভার্ব আনবো, ওইটাকে আমরা বলি হচ্ছে কি আরেকটা ক্লজ। যেমন দেখেন, এই যে আই হ্যাভ এ কাউর পরে আমি আরেকটা অংশ আনছি, দেখেন হুইচ ইজ রেড, আনছি না একটা অংশ, এই যে হুইচ ইজ রেড। দেখেন এটা মানে ওইটারও দেখেন একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। সাবজেক্ট বলে সাবজেক্ট কই, এই হুইচ নিজেই সাবজেক্টের কাজ করছে, ক্লজ বার কাজ করছে, এখানে এটা উজ্জ্বল রাখছে, ভার্ব আছে। তার মানে দেখেন এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট, তার মানে এটাও একটা ক্লজ, তাহলে দুইটা ক্লজ হইলো। তাহলে এখন প্রশ্ন হবে এখানে মেইন ক্লজ কোনটা? অবশ্যই শুরুতেই বলছি, যেটা ক্লজ মার্কার দিয়ে যুক্ত, দো, অলদো, ইভেন দো, দো আফটার, সিন্স, যেটা ক্লজ মার্কার দিয়ে যুক্ত, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এটা বলা হয়, তার মানে এখানে মেইন ক্লজ হচ্ছে আই হ্যাভ আ কাউ, এই যে হুইচ ইজ রেড, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। এই হুইচ ইজ আ রেড মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আবার তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আপনার কাছে জানতে চাবে এই যে হুইচ ইজ রেড, এটা কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ? একটু আগে আমি বলছিলাম, নাউন বা প্রোনাউনের পরে যে ক্লজ শুরু হয়, তাকে সাধারণত আমরা বলি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরও জাস্ট চেক করে নেবেন যে নাউন প্রোনাউনের পরে শুরু হয়েছে এবং ওই নাউন প্রোনাউনের কথা বলছে কিনা।
দেখেন আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড, এই যে কাউ, এই কাউ এর কথাই কিন্তু এখানে বলছে। তার মানে দুদিক দিয়ে মিলে গেছে, নাউন প্রোনাউনের পরে শুরু হয়েছে, আবার এই কাউ এর কথাই সাবঅর্ডিনেট ক্লজে বলছে। তার মানে কোনো সন্দেহ নাই হুইচ ইজ রেড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সেম ভাবে আসেন, পিঙ্কু কামস টু মি, পিঙ্কু হোয়েন হি হ্যাজ টাইম, হোয়েন হি হ্যাজ টাইম, ভালো করে বুঝবেন এখানে মেইন ক্লজ কোনটা, পিঙ্কু কামস টু মি, এই হোয়েন হি হ্যাজ টাইম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আপনাকে বলবে এটা কোন ক্লজ, পিঙ্কু যে আসে, আসার সময়টা কখন, যখন তার সময় থাকে। তার মানে দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজটা সময়ের কথা বলছে, ম্যানার, প্লেস, টাইম, রিজন, কম্পারিজন, মানে এগুলো থাকলে এটাকে আমরা কি বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ। সেম ভাবে দিনা ওয়ান্টেড এ পেন, দেখেন আরেকটা ক্লজ শুরু হয়েছে, এই পেনের কথাই দেখেন এখানে বলছে। তার মানে কোনো সন্দেহ নাই নাউন প্রোনাউনের পরে শুরু হয়েছে তার কথাই বলছে, তার মানে এই যে পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি কিন্তু শুরুই করি নাই ক্লজ, কিন্তু এর আগে আপনাদের বোঝার চেষ্টা করতেছি। ক্লজ মার্কার কারে বলে এগুলো আমরা জানি, এগুলো নিয়ে বুঝতে বোঝা যাচ্ছে না। ইফ ইউ ডায়াল এ রং নাম্বার, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপলাইজ বিফোর হ্যাঙ্গিং আপ। হ্যাং আপ মানে কেটে দেওয়া, এটা গ্রুপ বার, হ্যাঙ্গিং আপ কেটে দেওয়া, মানে আমাদের মোবাইলে আসে কল আসলে হ্যাং আপ মানে কেটে দিবেন কিনা। ওকে, এখন আপনার কাছে প্রশ্ন এখানে মেইন ক্লজ কোনটা, অনেকে আবার এই প্রথমটাকে মেইন ক্লজ করবেন না, এই দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আবার মেইন ক্লজ। এই যে ইফ ইউ ডায়াল এ রং নাম্বার, এই যে এটা কিন্তু আবার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ যেটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। এখন আপনার কাছে জানতে চাবে এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, মানে ইফ ইট অ্যাডজেক্টিভ ক্লজ থাকে সাধারণত আমরা সবাই জানি ইফ দিয়ে শুরু হলে শর্তযুক্ত কোনো সেন্টেন্স, শর্তযুক্ত কোনো সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে ইফ ইউ ডায়াল এ রং নাম্বার এটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। আই ডোন্ট নো বা আই নো একই কথা, এখানে মেইন ক্লজ কোনটা, আই ডোন্ট নো। এই যে যেটা পরেরটা যেটা ক্লজ মার্কার দিয়ে শুরু হলো এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। আপনার কাছে জানতে চাবে এটা কোন ক্লজ, সাবঅর্ডিনেট ঠিক আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। আমি কি বলছিলাম দেখেন, আমরা সবাই কি জানি নাউন ক্লজ কি হয়, কোন সেন্টেন্সের সাবজেক্ট হয়, কোন সেন্টেন্সের অবজেক্ট মানে অবজেক্ট হয়, প্রিপজিশনের পরে বসে, অ্যাপোজিটিভ হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, মানে এগুলো আপনাকে তো নাউনে পড়ছেন। সাবজেক্ট হিসেবে বসে নাউন, অবজেক্ট হিসেবে বসে নাউন, প্রিপজিশনের পরে বসে নাউন, কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন, অ্যাপোজিটিভ হিসেবে বসে নাউন। একটা ওয়ার্ড হলে সেটা পার্টস স্পিচে নাউন, ফ্রেজ হলে একের অধিক ওয়ার্ড এটা নাউন ফ্রেজ, যদি একটা ক্লজ বসে নাউন ক্লজ। তার মানে দেখেন আমি কি জানি এই নো ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে, নাউন, যেহেতু এটা ক্লজ তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। একটা ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ, একটা ওয়ার্ড থাকলে সিঙ্গেল, তখন বলতাম কি পার্টস হিসেবে নাউন। আশা করছি এখন ক্লিয়ার। আসলে আমরা মুখস্থ পড়াশোনা করি তো এটা হলো প্রবলেম, ক্লজ কি এইভাবে পড়তে হয়, পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ক্লজ, তখন আপনার কাছে এগুলো ক্লিয়ার মনে হবে। কোঅর্ডিনেট ক্লজ আপনারা কোথাও সংজ্ঞা পান না, সহজ করে বলে দিই, যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ একই টাইপের হবে, মানে এই পাশেও যা ওই পাশেও একই টাইপের একই ধরনের, এগুলো যুক্ত হবে এই যে এই ওয়ার্ড দ্বারা, এন্ড, অর, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এই যে এগুলো একটু মনে রেখেন, এন্ড, অর, সো, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যখন যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ এগুলো দ্বারা যুক্ত হবে একই টাইপের হবে দুইটা, তখন এটাকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। দেখেন আই ওয়েন্ট টু দিস হিজ রুম, আই ফাউন্ড হিম ইজ, একই টাইপের কিন্তু গেলাম পাইলাম পাঁচ পাঁচ এন্ড দ্বারা যুক্ত হয়েছে, দ্য ম্যান ইজ পোর, হি ইজ অনেক, দেখেন একই টাইপের বার দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বলছি যে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার, এগুলো বলে ষষ্ঠ চাই। এই পর্যন্ত যে কথাগুলো বললাম দেখেন আমি কিন্তু এখনো নাউন ক্লজে ঢুকিয়েই নাই, বেসিক কথা বলছি মনে শুনি, আপনার একটু বন্ধু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, যদি আমার এই কথাগুলো ধরতে পারেন আপনার কাছে ক্লজ ফ্রেজ এটা পানিবাদ মনে হবে, এটা কোনো গ্রামারই না, শুধু অ্যাডভার্বিয়াল ক্লজ একটু ঝামেলা করে মাঝে মাঝে।
ওকে, নাউন ক্লজ আমি সহজ করেই বলি, সেন্টেন্সে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ক্লজ, এটা শুরুতেই বলে আসছে। অর্থাৎ আমার পুরো সাবঅর্ডিনেট ক্লজটা যখন নাউনের ন্যায় কাজ করে তখন তাকে আমরা বলি নাউন ক্লজ। নাউনের ন্যায় মানে কি? অর্থাৎ ওই ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, ওই ক্লজটা সেন্টেন্সের অবজেক্ট হবে, ওই ক্লজটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হবে, ওই ক্লজটা সেন্টেন্সের প্রিপজিশনের পরে বসবে। কারণ আমরা সবাই জানি সাবজেক্ট হিসেবে বসে নাউন, অবজেক্ট হিসেবে বসে নাউন, কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন, প্রিপজিশনের পরে বসে কে? নাউন। মানে এই কথাগুলো দেখার পার্সেন্ট পড়ছি কিন্তু এইগুলা যখনই এই যেগুলো বললাম, ওই যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপজিশনের পরে, এগুলো যখন একটা সিঙ্গেল ওয়ার্ডের কাজ করে পার্সিবিশ নাউন, ফ্রেজের কাজ করলে ফ্রেজ থাকলে এরা নাউন ফ্রেজ, যখন একটা সেন্টেন্স থাকে, ক্লজ থাকে, এটাকে বলা হয় নাউন ক্লজ। দেখেন আই নো, হোয়ার হি লিভস। আবার দেখেন দুইটা এক্সাম্পল কিন্তু আপনাদের বোঝাচ্ছে পার্থক্যটা। আপনার কাছে জানতে চাবে হোয়ার হি লিভস এখানে কি। দেখেন আমি কি জানি, আমার জানাটা কি, এটা কিন্তু আই নো, এটা নো ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? নাউন। যেখানে এখানে যদি একটা ক্লজ, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। এখন কি দ্বারা প্রশ্নগুলো উত্তর আসবে? আচ্ছা, আবার দেখেন আই শ্যাল গো, এটা কি গো ভার্বের অবজেক্ট? এটা কি গো, আই শ্যাল